আইসিবি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দেখাবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনির কোম্পানির মূলধন, ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। তো যৌথ মূলধনি কোম্পানি আসলে কাকে বলে, অথবা ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি বলতে কী বুঝো? যদি এই সংজ্ঞাটা এমনভাবে হয় তাহলে আমরা একটু বিস্তারিতভাবে একটু বুঝে নিই, তাহলে আমাদের অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। তো শুরু করি। যৌথ মূলধনি কোম্পানির মূলধন বলতে সাধারণত ব্যবসায় নিয়োজিত অর্থ বা সম্পদকে বোঝানো হয়। স্বাভাবিক একটা কথা, সেটা হচ্ছে কি, আমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করবো না কেন তার জন্য অবশ্যই আমাদের জন্য মূলধনের প্রয়োজন। মূলধন ছাড়া কোনো ব্যবসা কখনো সম্ভব নয়। এরপর বলা হচ্ছে এই মূলধনের মধ্যে মালিক এবং শেয়ার হোল্ডারদের মূলধন থাকে। তাহলে কি বুঝতে পারতেছি, মালিকের নিজেরও মূলধন থাকবে এবং শেয়ার হোল্ডারদেরও মূলধন থাকবে। শেয়ার হোল্ডার বলতে যারা এই ব্যবসার একটু মালিক হবে, অংশীদার হবে। এরও বলছে কি, কোম্পানি তার মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করে নেয়। এই কথাটা যখন আমরা অঙ্ক করব তখন এই কথাটা আমরা স্পষ্ট দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো। অর্থাৎ তার যত টাকা থাকবে ওই টাকাটাকে সে ছোট ছোট অংশে ভাগ করে নেবে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেবে। সেগুলো বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। অর্থাৎ সম্পূর্ণ যে মূলধনটা থাকবে সেটাকে সে নিশ্চয়ই তার একটা নিয়ম অনুযায়ী সেগুলোকে ছোট ছোট অংশে ভাগ করবে, ভাগ করে তারপর সেগুলো বাজারে বিক্রির জন্য ছেড়ে দিবে এবং সেই বাজারের বিক্রির মধ্যে দিয়ে, বিজ্ঞাপনের মধ্যে দিয়ে, বিলির মধ্যে দিয়ে সে কী করে মূলধন সংগ্রহ করে থাকবে। এই ক্ষুদ্র ও সমান অংশে বিভক্ত মূলধনের প্রতিটি একককে শেয়ার বলা হয়। তাহলে শেয়ার বলতে কি বুঝো? কেমন? শেয়ার অর্থ হচ্ছে কি, যখন কোনো কোম্পানি তার মূলধনকে ছোট ছোট অংশে ভাগ করবে, ওই ছোট ছোট অংশে ভাগ প্রতিটি অংশকে কি বলা হয়? শেয়ার বলা হয়। তাহলে সংজ্ঞাটা যে বলছে তোমরা সেভাবে বুঝে নাও এবং তোমাদের বইয়ের মধ্যে দেখে তোমরা আরও চাইলে খুঁজে নিতে পারো। হ্যাঁ, আরও অনেক প্রকার বলা আছে অথবা আরও অনেক বিস্তারিত বলা আছে। এখানে যেহেতু আমরা ভিডিও করতেছি এখানে বিস্তারিত বলা এত সম্ভব না, একটু সাজিয়ে গুছিয়ে যা বললাম মূলত মূল অংশটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন দেখো, আমরা যদি এই অঙ্কগুলো করতে যাই আমাদের নির্দিষ্ট কতগুলো ফর্মুলা অনুসরণ করতে হবে, অর্থাৎ সূত্র অবলম্বন করতে হবে অথবা নিয়ম অনুসরণ করতে হবে। প্রত্যেকটা কিছুর একটা ধারাবাহিক নিয়ম থাকে, ঠিক তার কতগুলো ধারাবাহিক নিয়ম আমরা প্রথম 1 এবং 2 দিয়ে শুরু করব এবং এরকম 4-5টা ধারা আসবে। তখন সেই ধারাগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমি নিশ্চিত দেবো তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে। তো প্রথম যে ধারা সেটা হচ্ছে কি, শেয়ার আবেদন অর্থ পাওয়া গেলে। একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যে শেয়ার ব্যবসার কথা বললাম সেই শেয়ার ব্যবসাগুলো কোম্পানি তার পত্রিকায় কিংবা তার বিভিন্ন টিভিতে অথবা বিভিন্ন জায়গায় সেগুলো অ্যাডভার্টাইজ করবে, অর্থাৎ বিজ্ঞাপন করবে। বিজ্ঞাপন করলে যারা ওই কোম্পানির শেয়ার ক্রয় করতে ইচ্ছুক তারা কোম্পানির শেয়ারগুলো কোম্পানির অ্যাকাউন্টে টাকাগুলো জমা করবে। কোম্পানি অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছি, কোম্পানির একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে এবং ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবাই কি করবে, তার শেয়ারের টাকাগুলো ব্যাংকে জমা করে দেবে। তখন এই শেয়ারের অর্থাৎ এই ব্যাংক হিসাবটা কিন্তু শেয়ার হোল্ডারদের না, এই ব্যাংক হিসাবটা হচ্ছে মালিকের নিজের। তখন আমরা যখন আমার টাকা বা শেয়ার হোল্ডারদের টাকা বা আমরা যারা শেয়ার ক্রয় করব তারা যদি মালিকের ব্যাংকে টাকা জমা দিই তাহলে মালিকের ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, এই জন্য ব্যাংক ডেবিট। আর আমরা যারা পাবলিক, জনসাধারণ, আমরা যারা শেয়ার ক্রয় করব তখন আমাদের টাকা আমাদের থেকে চলে যাবে। তো আমাদের থেকে টাকা চলে গেলে শেয়ার আবেদন ক্রেডিট, অর্থাৎ আমরা শেয়ার ক্রয় করতেছি আমাদের টাকা চলে যাচ্ছে, এই জন্য শেয়ার আবেদন ক্রেডিট। তো এর জন্য তোমাকে একটা কথা যেটা সিম্পল মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, একদম কৌশল, সেটা হচ্ছে কি, শেয়ার আবেদনকে তুমি নগদ হিসাবে যদি ধরে নাও মনে মনে, অর্থাৎ শেয়ার আবেদন লিখবা কিন্তু এটাকে মনে মনে ধরে নেবে যে নগদ। কেমন? এই যে দেখো, আমরা যখন শেয়ার ক্রয় করবো অবশ্যই নগদে ক্রয় করব, বাকিতে ক্রয় করতে পারবো না। এই জন্য ব্যাংক ডেবিট, নগদ ক্রেডিট। নগদ বলতে এখানে বুঝাবে কাকে? শেয়ার আবেদনকে বুঝাবে। ওকে, এখন এই টাকাগুলো কোথায় আছে? ব্যাংকে জমা আছে। টাকাগুলো শুধু ব্যাংকে থাকবে না, টাকাগুলো কোম্পানি ব্যাংক থেকে তুলে তার মূলধনে খাটাবে। কারণ মূলধনে যদি না খাটায়, আমরা যে কোম্পানির কাছ থেকে শেয়ার ক্রয় করলাম, কোম্পানি আমাদেরকে নির্দিষ্ট মেয়াদ শেষে আমাদেরকে লভ্যাংশ মূলধন দিতে হবে। এই জন্য টাকাগুলো ব্যাংকে থাকলে কোম্পানি আমাদেরকে লভ্যাংশ প্লাস মূলধন দিতে পারবেন কিন্তু লভ্যাংশ দিতে পারবেন না। এই জন্য কোম্পানি ব্যাংক থেকে তুলে তার নিজস্ব ফার্মে, শিল্পে বা তার প্রতিষ্ঠান সেগুলো কী করবে? মূলধন হিসাবে স্থানান্তর করবে। যখন স্থানান্তর করবে তখন আমরা সেই ফর্মুলার নাম বলবো কি, শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর হলে কি হয়। তাহলে যা বাধা হবে এরকম যে শেয়ার আবেদন ডেবিট, আমি একটু আগে বললাম যে
শেয়ার আবেদন মানে তোমরা মনে মনে নগদ ধরে নিবা, কেমন? নগদ লিখবা না, কিন্তু মনে মনে নগদ ধরে নিবা। তুমি একটু জিনিস চিন্তা করো, যখন নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ হবে, সবাই আমরা জানি যে নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে যাবো হচ্ছে কি নগদ ডেবিট মূলধন ক্রেডিট। এই দেখো নগদ বলতে আমি বললাম যে শেয়ার আবেদন, এই দেখো শেয়ার আবেদন ডেবিট মূলধন ক্রেডিট। ওকে, অর্থাৎ শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর হলে যাবতে হবে শেয়ার আবেদন ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে অবহার এবং অধিয়ার কি? তো আমরা যখন অঙ্ক করব তখন অবহার এবং অধিয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে একটু সামথিং তোমাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। অবহার বলতে কম আর অধিহার বলতে বেশি। অবহার সম্পদ, অধিহার দায়। তো অবহার বলতে কেমন? আমি একজন থেকে 100 টাকা নেওয়ার কথা, 10 টাকা কম নিলাম অর্থাৎ 90 টাকা নিলাম, তাহলে তার থেকে আমি আরও 10 টাকা পাবো, তাহলে এই অবহার অর্থাৎ কম, তার থেকে আমি পাবো সম্পদ। আর অধিহার বলতে বেশি, আমি একজন থেকে 100 টাকা নেওয়ার কথা, তার থেকে আরও 50 টাকা বাড়তি নিলাম অর্থাৎ 150 টাকা নিলাম, তাহলে অলরেডি তার থেকে 100 টাকা দান নিয়েছি, আবার 50 টাকা দান নিলাম, বেশি নিলাম, তাহলে তার নিকট আমি 150 টাকা দায় হয়ে গেলাম। এজন্য অধিহার মানে বেশি, কেমন? এটা দায়। আর অবহার কম, এটা সম্পদ। তাহলে এগুলো যখন অঙ্কে আসবে তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো জাবাতে কী হচ্ছে এখন? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, যদি অবহার থাকে অবহার ডেবিট, যদি অধিহার থাকে অধিহার ক্রেডিট। 3 নাম্বার যেটা, সেটা হবে অতিরিক্ত আবেদনটাকে ফেরত দিলে। এটা একটু ব্যাখ্যা করে বলি যে আমি একটা কোম্পানি মালিক, কেমন? মনে মনে ধরে নিলাম। তো আমি বাজারে ছাড়লাম 50,000 শেয়ার, কিন্তু আমার কোম্পানি অনেক সুনাম আছে, হ্যাঁ, তাই লোকেরা আমার কোম্পানির শেয়ার ক্রয় করতে অনেক ইচ্ছুক। তাহলে বাজার ছাড়লাম 50,000, কিন্তু নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত, অর্থাৎ একটা মেয়াদ থাকবে যে তুমি কতদিন পর্যন্ত শেয়ার গ্রহণ করবে, 1 মাস, 2 মাস, 15 দিন, 20 দিন, 10 দিন, একটা মেয়াদ থাকবে। তো আমি 1 মাস মেয়াদে বাজার ছাড়লাম 50,000 শেয়ার, কিন্তু দেখলাম যে মাস শেষে গিয়ে 70,000, 80,000, 90,000 শেয়ার কি আবেদন চলে আসলো। তাহলে আমার দরকার কত? 50,000 শেয়ার, কিন্তু চলে আসলো কত? এক্সাম্পল 50-এর চেয়ে বেশি, ধরলাম 60,000 চলে আসলো। তো যখন 60,000 চলে আসলো, অবশ্যই 10,000 শেয়ার বেশি চলে আসলো, তাহলে এই শেয়ারগুলো আমাকে কী করতে হবে? ফেরত দিতে হবে। অর্থাৎ আমার দরকার মাত্র 50, কিন্তু আমার কাছে জমা পড়লো কত? 60, তাহলে 10,000 শেয়ার বেশি জমা পড়লো, এগুলো আমি ফেরত দিয়ে দেবো। যদি এগুলো অতিরিক্ত আসে তাহলে ফেরত দেওয়া যাবে, আর যদি অতিরিক্ত না আসে তাহলে ফেরত দেওয়া যাবে না। যদি যা ছাড়ি তার চেয়ে যদি কম আসে, তাহলে কম আসলে কম দিয়ে ব্যবসা শুরু হবে। যখন আমরা অঙ্ক করব তখন এগুলো ব্যাখ্যাসহ বলবো। তো যদি অতিরিক্ত শেয়ার থাকে, যদি ফেরত দেওয়া, এটা আসতে পারে, নাও আসতে পারে, কেমন? অঙ্কে এটা উল্লেখ থাকবে যে যত শেয়ার তুমি বাজার ছাড়ছো তার চেয়ে বেশি পাইছো না কম পাইছো, তুমি অঙ্কটা দেখলেই বুঝতে পারবা। তাহলে যাওয়া হবে কি? তাহলে আমরা ফেরত দেবো কাকে? একটা কথা ভালো করে মনে রাখতে হবে, যখন আমরা টাকাগুলো পাচ্ছিলাম কার থেকে পাচ্ছি? শেয়ার আবেদনের কাছ থেকে পাচ্ছি। এখন আবার টাকাগুলো ফেরত দেবো কাকে? ফেরত দেবো শেয়ার আবেদনকারীকে ফেরত দেবো। হ্যাঁ, তাহলে এই জন্য প্রথম যখন শেয়ার আবেদনকারী ব্যাংকে টাকা জমা দিল তখন যাবাটা কী ছিল? ব্যাংক ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন আবার আমরা একই ব্যাংক থেকে আবার শেয়ার আবেদনকারীকে টাকা জমা দিয়ে দেবো। তাহলে কী হবে? শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ শেয়ার আবেদনকারী টাকা পাচ্ছে এবং টাকাটা ব্যাংক থেকে চলে যাচ্ছে। আমি একটু আগেই বলে নিচ্ছিলাম যে তোমাদেরকে এই জাতীয় লেনদেনগুলো সবগুলো হবে যে কি ব্যাংকের মাধ্যমে হবে, তবে সরাসরি ক্যাশও হতে পারে, এটা একদম খুব কম। তারপরে 4 নম্বর যে দাবা আমাদের, সেটা হচ্ছে কি অবলেখকের কমিশন ধার্য করা হলো। অবলেখক কি? অবলেখক বলতে আমরা যেটাকে বলি দালাল বলে থাকি। অর্থাৎ আমি শেয়ার বিক্রি করতে পারি বা নাও পারি, কিন্তু দালালের মাধ্যমে শেয়ার বিক্রি করা যায়, কেমন? এখন আমি মনে করলাম খুব একটা কাজে ব্যস্ত আছি বা আমি অন্য কোনো কাজে খুবই ব্যস্ত, হ্যাঁ, তখন আমাকে শেয়ারগুলো বিক্রি করতেই হবে। তাহলে এই শেয়ারগুলো যদি আমি আগে দালালকে দিয়ে দিই, হ্যাঁ, সে এগুলো বিক্রি করে দিবে, বিক্রি করে তাকে অবশ্যই একটা কমিশন দিতে হবে। সাধারণত শেয়ার ব্যবসায় অবলেখকের মাধ্যমে শেয়ারগুলো বিক্রি করা হয়ে থাকে। তখন ওই অবলেখককে, ওই দালালকে কিছু অংশ মুনাফা কিংবা কিছু একটা লভ্যাংশ তাকে দিতে হয়। তখন এই মুনাফাটা কোত্থেকে দেবো? এইটাও কখনো ক্যাশ হবে না, এটাও ব্যাংকের মাধ্যমে হবে। এই জন্য যাবা দেখি এই যে কমিশন ডেবিট, অর্থাৎ অবলেখকের কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। ঠিক সেম ব্যাংক চার্জ ধার্য করা হলো। আমরা যে এই যে এতগুলো টাকা ব্যাংকে আদান প্রদান করবো, অবশ্যই ব্যাংকে কিছু টাকা কমিশন দিতে হবে। এই জন্য কমিশন দিলে যাবা কী হবে? ব্যাংক কমিশন বা ব্যাংক চার্জ ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চলে যাবে, ব্যাংকের অ্যাকাউন্টে বাড়বে। এই জন্য ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমাদের 6 নম্বর ধাপ যেটি, সেটি হচ্ছে শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করা। সম্পদ বলতে এখানে কী বোঝাচ্ছে? দালান কোটা ক্রয়, ভূমি ক্রয়, তারপর তোমার আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি ইত্যাদি। আমি এক কথা বললাম কি সম্পদ ক্রয় করা, অর্থাৎ শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করা। জিনিসটা একটু ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে কি তোমার প্রচুর টাকা আছে কিন্তু তোমার জায়গা নেই,
কেমন? অর্থাৎ এই মালিক, একটা জায়গার মালিককে তুমি তাকে শেয়ারের বিনিময়ে বলা যে আপনি আমার এই কোম্পানির শেয়ার হতে পারবেন আমাকে এই জায়গাটা দেওয়ার ফলে, অর্থাৎ এই জায়গাটা দিলে আপনি আমার এই কোম্পানির শেয়ার মালিক হতে পারেন। অর্থাৎ শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করা যায়, অর্থাৎ তাকে তুমি শেয়ার দিয়ে দিবা, তার থেকে সম্পদটা তুমি নিয়ে নিতে পারো। তখন শেয়ারের বিনিময়ে যদি সম্পদ ক্রয় করা হয় তাহলে শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় যাওয়াটা হচ্ছে সম্পদ হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন ক্রেডিট, কারণ ওই সম্পদটা মূলধন হিসাবে স্থানান্তর হবে। আবার বলতেছি, শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয় করা হলে ওই সম্পদটা, ওই যেই তোমার স্থায়ী সম্পদ যেটা থাকবে সেটা তোমার মূলধনে স্থানান্তর হবে, এই জন্য শেয়ার মূলধন ক্রেডিট হবে। তো এই যে সাধারণত এই 6টা সূত্র শিখলে তুমি ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানির যে অ্যাকাউন্টসটা আছে তুমি সেটা ক্লিয়ার করতে পারবা, তার জন্য তোমার আর কোনো সমস্যা হবে না। পরীক্ষায় কিন্তু এতগুলো 6টা ধাপ আসবে না, আরও কম ধাপ আসবে। তো আমরা আস্তে আস্তে বোর্ড কোশ্চেনগুলো শুরু করব পরবর্তী লেকচারে। তো এতটুকু, তোমরা পরবর্তী লেকচারটা দেখলে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবা, আমরা চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য। তো আজকে এতটুকু, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।